বন্ধুরা, আজ আবার নিয়ে চলে এসেছি নতুন আর একটা রহস্য গল্প, লেখা আশাপূর্ণা দেবীর, আমাদের সকলের প্রিয় আশাপূর্ণা দেবীর লেখা মেয়ে গোয়েন্দার বাহাদুরি। তো চলো গল্পটা শুরু করা যাক। কি মেয়ে গোয়েন্দা? শুনে একটু অবজ্ঞার হাসি হাসা হলো মনে হচ্ছে। তা হাসিটা হতেই পারে, গোয়েন্দা গল্পের লেখকরা তো মেয়েদের কখনো তাদের আসরে আসতে দেন না বড় একটা, যেন গোয়েন্দা হওয়াটা পুরুষদের একচেটে অধিকার। অথচ ঘরে সংসারে এদিকে সেদিকে নিরীক্ষণ করলেই দেখতে পাওয়া যায় গোয়েন্দাগিরিতে মেয়েরা ছেলেদের থেকে চতুর্গুণ বুদ্ধি ধরে। মেয়েরা সহজাত ক্ষমতায় অপরাধের গন্ধ পায়, আর ব্যাপারটা তাদের হাতে ছেড়ে দিলে গন্ধের মূল উৎসটিও আবিষ্কার করে ফেলতে পারে। তবু মেয়ে গোয়েন্দা যেন একটা কৌতুকের শব্দ, অথচ চুপি চুপি বলে ফেললে বলা যায় আমাদের ওইসব গোয়েন্দা গল্প লিখিয়েরা অনেকেই একটি অসত্য গোয়েন্দা গল্প লিখিয়ে মহিলার অগাধ গল্পের ভাড়ার থেকে দিব্যি টুকি মেরে মৌলিক বলে চালিয়ে দেন। তা সে যাকগে, এখন এই গল্পটা হোক। এটি কিন্তু নির্ভেজাল মৌলিক, কারণ ঘটনাটা সত্যি। একে শীতের রাত, তাই সারাদিন দারুণ খাটনি গেছে নার্সিংহোমে একটা বড় অপারেশন নিয়ে। তবু ডাক্তারের অভ্যস্ত কান, টেলিফোনে ক্রিং ক্রিং শব্দেই ঘুমটা ভেঙে গেল। গা থেকে ভারী রাগখানা ঠেলে পায়ের দিকে পাঠিয়ে দিয়ে উঠে বসলেন ডাক্তার লাহিড়ী। ভাবলেন, কি হলো, অপারেশনের কেসটায় কি কিছু গড়বড় দেখা দিল নাকি? উঠে পড়ে ঘরের দরজা খুলে বেরিয়ে এলেন ঘরের সামনের হলটায়, যেটাকে ড্রয়িং রুমই বলা যায়। টেলিফোনটা এখানেই রাখা আছে, দেয়াল ঘাসে একটা ছোট টেবিলে। ডাক্তার লাহিড়ী চিৎকাররত ফোনের রিসিভারটা হাতে তুলে নিয়ে গম্ভীর ভারী গলায় বললেন, হ্যালো, আমি ডাক্তার লাহিড়ী বলছি। কোথা থেকে বলছেন? নিশ্চিত ছিলেন শুনবেন নিরাময় নার্সিংহোম থেকে, কিন্তু তা শুনলেন না। যা শুনলেন তা শুনে চমকে উঠলেন। বললেন, কি বলছেন? বারুইপুর থানা থেকে বলছেন? কি ব্যাপার, কি বলছেন? একটু আগে আমার বাড়ি থেকে ফোনে থানায় একটা মেসেজ পাঠানো হয়েছে কি না যত তাড়াতাড়ি সম্ভব পুলিশ পাঠিয়ে দিতে, ভীষণ একটা কাণ্ড ঘটেছে বলে। ইম্পসিবল, মনে হচ্ছে ভুল হয়েছে। আপনি কোন ডাক্তার লাহিড়ীকে চাইছেন? কি বলছেন? নিউ বারুইপুর আদর্শ উপনগরী, ফ্ল্যাট নাম্বার 22, ডক্টর অভিক লাহিড়ী। হ্যাঁ, এগুলো তো ঠিক হচ্ছে, কিন্তু মেসেজটা কে দিচ্ছে? নাম বলেছে কিছু? কি বললেন? কাজল? হ্যাঁ, এটা তো আমার বাড়ির মেয়েটার নাম, কিন্তু সে কেন? সে কি করে? না না, অসম্ভব। নিশ্চয়ই কোনো বাজে লোক এইগুলো জেনে আমাকে অথবা পুলিশকে হ্যারাস করছে। আচ্ছা, দেখছি আমি, কাইন্ডলি 2 সেকেন্ড ধরুন তো। রিসিভারের মুখ চাপা দিলেন, আর উত্তেজিত ডাক্তার লাহিড়ী হঠাৎ হাতের ওপর একটা কিসের স্পর্শ পেলেন। মানুষের নয়, এক টুকরো কাগজের। কাগজের টুকরোটা যেন পেছন থেকে পড়ল। তাকিয়ে দেখলেন তাতে গোটা গোটা অক্ষরে লেখা, ভীষণ কাণ্ড, 23 নম্বর ফ্ল্যাটে বোধহয় একটা মার্ডার হচ্ছে, পুলিশকে আসতে বলুন, জানলা দিয়ে দেখুন। দেখলেন কাজল পেছন থেকে সামনে সরে আসছে, কিন্তু জানলা দিয়ে কোথায় কি দেখবেন? কোন জানলা দিয়ে? টেলিফোন ধরা অবস্থায় ঘাড় ফিরিয়ে দেখতে চেষ্টা করে। তেমন কিছু দেখতে না পেলেও ডাক্তার লাহিড়ী সামনে সরে আসা কাজলের মুখের চেহারাটা দেখতে পেলেন। ভয়ার্ত, উত্তেজিত, শরীরটাও যেন কাঁপছে। কে জানে কাঁপুনিটা ভয় না শীতে? শীতেই বা কেন? বদ্ধ ঘর, গায়ে গরম চাদর। কাজল এবার ডাক্তার লাহিড়ীর ফোন ধরা আঙুলটার ওপর একটা আঙুল ঠেকিয়ে এমন একটা ইশারা করলো যার মানে হতে পারে, পুলিশকে দ্রুত আসতে বলুন, ভীষণ অবস্থা। ওহ, আঙুলের ডগাটা কি ঠান্ডা! কে যেন এক টুকরো বরফ ঠেকালো ডাক্তার লাহিড়ীর আঙুলে। সবই 1 সেকেন্ডের ব্যাপার। কাজেই ডাক্তার 2 সেকেন্ড পরেই বলে উঠলেন, সরি, ইয়েস, ব্যাপারটা সত্যি। পাশের ফ্ল্যাটে একটা ভয়ঙ্কর ঘটনা ঘটছে, দয়া করে যত তাড়াতাড়ি সম্ভব চলে আসুন। হ্যাঁ হ্যাঁ, আমার জানলা থেকে। পুরো কথাগুলো যে বলে উঠতে পারলেন না তা নয়, বললেন ছাড়া ছাড়াভাবে।
কারণ ততক্ষণে একটা ব্যাপার ঘটে গেছে। কাজলের ইশারায় তিনি ফোনের দড়িটাকে যতটা সম্ভব টেনে টুনে জানলার ধারে গিয়ে পড়েছেন। আর সেই 23 নম্বর বাড়ির জানলার দিকে তাকিয়ে তার মাথার চুল খাড়া হয়ে উঠেছে, চোখ বিস্ফারিত হয়ে যাচ্ছে। কি দেখতে পেলেন ডাক্তার লাহিড়ী? মাঝরাত্রিরে ঘুম থেকে উঠে এমন একটা দৃশ্য দেখতে পাওয়ার কল্পনাও কি করেছিলেন তিনি? দৃশ্যটাকে মুভিও বলা যায়। দেখছেন, দেখে চলেছেন। শরীরের সমস্ত রক্ত দপাদপি করছে, মাথার মধ্যে দামামা পিটছে, ভয়ঙ্করভাবে চেঁচিয়ে উঠবার জন্য আপ্রাণ প্রেরণা আসছে। কিন্তু করা যাচ্ছে না, করার উপায় নেই। এমনকি এমন নিঃশব্দ অবস্থা যে পাশের ঘরে ডাক্তার লাহিড়ীর মা কণামাত্রাও টের পাচ্ছেন না, দিব্যি লেপ মুড়ি দিয়ে ঘুমোচ্ছেন। মা অবশ্য বুড়ো মানুষ, কিন্তু ঘুম তো এমনিতে খুবই পাতলা। সারা রাতি প্রায় সজাগ থাকেন। একটু খুটখাট শব্দ হলেই বলে ওঠেন, কে রে? তবে কদিন শীতটা তো বড্ড বেশি জাঁকিয়ে পড়েছে। কম্বলের ওপর আবার লেপ চাপা দিয়ে শুচ্ছেন, তাই কানের ফুটো দুটো প্রায় শিল হয়ে পড়েছে। মাথা পর্যন্ত মুড়ি দিচ্ছেন তো। এত শীত, তবু ডাক্তার লাহিড়ী যেন তেষ্টায় গলা শুকিয়ে উঠছে, কপালে ঘাম ঘাম ভাব। ইশারায় কাজলকে জানালো 1 গ্লাস জল। হরের সংলগ্নই ডাইনিং স্পেস, সেখানেই ফ্রিজ। কাজল ফ্রিজ থেকে 1 গ্লাস জল বার করে নিয়ে বুদ্ধি করে থার্মোফ্লাক্সে রাখা গরম জল একটু ঢেলে নিয়ে মিশিয়ে দিয়ে হাতে ধরিয়ে দেয়। এই রাতে ফ্রিজের ঠান্ডা জল খেলে আর দেখতে হবে না। ডাক্তার কাকুর মতো দিনে রাতে সবসময় গরম জল মেশানো জল খান, কাজেই এটা কাজলের জানা। মেয়েটা তো বেশ আন্তরিক আর বুদ্ধিমান, তবে হঠাৎ এমন একটা উৎকট কাজ করে বসলো কেন? তেমন কিছু দেখলে তো ডাক্তার লাহিড়ীকেই জাগিয়ে বলতে পারত। কিন্তু সে প্রশ্ন করার সময় এখন আর নয়। ডাক্তার লাহিড়ী জল খেয়ে আবার তাকালেন এবং যা দেখলেন তাতে নিঃসন্দেহ হলেন 23 নম্বর ফ্ল্যাটে একটা খুনের ঘটনাই ঘটে চলছে। কিন্তু দেখলেনটা কি? কেউ কাউকে ছুরি উঁচিয়ে তেড়ে আসছে, নাকি রিভলভার বাগিয়ে ধরে তাক করছে? না, তা নয়। দেখলেন কাজটা সমাধাই হয়ে গেছে। দেখলেন ঘরের মাঝখানে সিলিং ফ্যানের ঠিক নিচে যে পালঙ্ক টাইপের খাটখানা পাতা আছে, তার ওপর দুটো মুস্কো মতো লোক ফ্যানের সঙ্গে একগোছা দড়ি লটকাচ্ছে ফাঁস লাগাতে। যেভাবে লোকে গলায় দড়ি দিয়ে ঝোলে, সেইভাবে কায়দাটা করছে। কিন্তু সেই সঙ্গে একটা দীর্ঘকায় লাশ তুলে ধরে তার গলাটায় ফাঁসটা পরিয়ে দেওয়ার চেষ্টা করছে। দেহটা যে মৃতদেহ তা বুঝতে পারা যাচ্ছে। এই দেহটি আর কারো নয়, 23 নম্বর ফ্ল্যাটের মালিক জগদীশবাবুর। শেয়ার মার্কেটের দালাল জগদীশ তালুকদার। অনেক পয়সা, বেশ উন্নাসিক, পাড়ার কারোর সঙ্গে বিশেষ মেশেন না। তবে একবার ওর বুড়ো বাবা দেশ থেকে না কোথা থেকে এসে হঠাৎ অসুখে পড়ে গিয়েছিলেন, তাই ডাক্তার লাহিড়ীকে ডেকে নিয়ে গিয়েছিলেন। তবে যে ঘরে গিয়ে রুগী দেখেছিলেন ডাক্তার লাহিড়ী, সেটা এই ঘর নয়, অন্য একটা ঘর। এই মুস্কো লোক দুটো যেভাবে খাটের ওপর দাঁড়িয়ে কাজ চালাবার চেষ্টা করছে, তাতে মনে হচ্ছে খাটখানা ভেঙে না পড়ে। কিন্তু এইসব কি ওরা ঘরে আলো জ্বেলে করছে, তাই এত স্পষ্ট দেখা যাচ্ছে? না, আলো জ্বেলে নয়। তবে আরও একটা লোক টিংটিংয়ে মতো মাটিতে দাঁড়িয়ে ক্ষণে ক্ষণে টর্চের বোতাম টিপে যাচ্ছে। তবে সুবিধে এই জানলার পর্দা নেই, এবং জানলাটা পুরো কাঁচের। ডাক্তার লাহিড়ীও তাই। তবে তার বাড়ির সব ঘরে মোটা কাপড়ের ভারী ভারী পর্দা, বিশেষ করে শীতকালে। এখন তার ফাঁক দিয়েই দেখছেন। তাছাড়া ওই দৃশ্যের দর্শক হওয়া মাত্রই তো নিজের ঘরের আলো নিভিয়ে দিয়েছিলেন। শোয়ার ঘরে যে একটা মৃদু নীল আলো জ্বলে, সেটা পর্যন্ত। কাজল খুব মৃদু গলায় বলল, ঠাকুমার ঘুম ভেঙে গেলে মুশকিল, তবে এ ঘরে এসে দেখতে পারলে আরও সুবিধে হতো। এই ঘর মানে সেই ডাইনিং স্পেসটা, যেখানে ফ্রিজটা আছে। এই ঘর থেকে ডাক্তার লাহিড়ীর মায়ের ঘরের মধ্যে ঢুকে যেতে পারার মতো একটা দরজা আছে। দরজাটা খোলা থাকে। বৃদ্ধ মহিলার যদি কিছু দরকার হয়, তাহলে ডাকলে সাড়া পাবে। এখন এই কাজলের প্রধান কাজই হলো বুড়িকে দেখভাল করা। কাজল যাকে বলে রীতিমতো বুদ্ধিমতী। সে ঠাকুমাকে সকালে খবরের কাগজ পড়ে শোনায়, আর দুপুরে মার ঘুম না এলে গল্পের বই পত্রপত্রিকা পড়ে শোনায়।
মহিলার পড়ার নেশাটি চিরকালই দারুণ, কিন্তু এখন দৃষ্টি ক্ষীণ হওয়ায় মুশকিলে পড়েছেন। খবরের কাগজ বা গল্পের বইয়ের স্বাদ না পেলে যেন হাঁসফাঁস করেন, তা সে যেমন বই হোক। এদিকে কাজলেরও নাকি অল্পে বিদ্যেতেও গল্পের বইয়ের নেশা, বিশেষ করে ভূতের বা ডিটেকটিভ বইয়ের। কাজেই সোনায় সোহাগা হয়েছে, রতনে রতন চিনেছে। মা কাজলকে কাজল বলতে অজ্ঞান। সন্ধ্যাকালে অবশ্য তিনি ভূতের গল্প শোনা পছন্দ করেন না, তাই সন্ধ্যা কাটতে টিভি আছে। তবে শীতকালটায় বুড়ি একটু কাবু থাকেন, যদিও ঘর গরম রাখার ব্যবস্থা সবই আছে। সরি, ওই মাটি ছাড়া ডাক্তার লাহিড়ীর তো সংসারের আর কেউ নেই। মায়ের জন্যই সব ব্যবস্থা। কাজলের ওপর ডাক্তার লাহিড়ীও বেশ সন্তুষ্ট, কারণ যে মাকে যতটা সম্ভব যত্ন করা, মান্য ভক্তি করা, সব কিছু তিনি করেন। এদিকে সব দিক থেকে চৌকস আর বেশ স্মার্ট। তবু আজকের ওর ওই মাঝরাত্রিরে থানায় খবর দেওয়াটা খুব একটা পছন্দ হয়নি ডাক্তার লাহিড়ীর। ভাবছেন, ও বাড়িতে যে একটা কাণ্ড ঘটেছে সেটা ও জানল কী করে? ও কি রাতে জেগে জানলায় চোখ ফেলে বসেছিল? যদি তাই থাকে, সেটা কেন? জেগে বসেছিল সেটা তো নিশ্চিত। তাহলেও এই ঘর থেকে ভালো দেখা যাবে। তবে মার না ঘুম ভাঙে যায় বলায় ডাক্তার লাহিড়ী খুব নিঃশব্দে এ ঘরে চলেই এলেন। আর দেখে অবাক হলেন, ভালো করে দেখতে পাওয়ার একটা অভাবনীয় কৌশল আবিষ্কার করেছে কাজল। সত্যি ভালো করে দেখতে পাওয়া গেল। দেখা গেল তিনজনে মিলে কোনো মতে সেই মরে যাওয়া দেহটাকে উঁচু করে তুলে তার মুন্ডুটাকে ফাঁসের মধ্যে ঢুকিয়ে ফেলল। অর্থাৎ তিনি গলায় দড়ি দিয়ে ঝুলতে থাকলেন। যে জগদীশবাবুকে আজ সকালেই দিব্যি ঘুরতে দেখা গেছে, কিন্তু ঝুলতেই থাকলেন, দুলতেই থাকলেন কি? পায়ের আগা দুটো যেন বিছানায় ঠেকু ঠেকু। ওরা তিনজন খাট থেকে নেমে এলো। হাত মুখ নেড়ে যা বলল তাতে মনে হলো ব্যবস্থাটা যেন খুব সঠিক হয়নি। পা দুটো শূন্যে ঝোলা দরকার। আবার অন্য অ্যাকশান। হিমশিম খেয়ে যাচ্ছে যেন। তবু এখন তিনজন মিলে খাটখানাকে ঠেলে ঠেলে একটু সরিয়ে আনলো। এখন মৃতদেহের পা দুটো শূন্যে দোলায়মান হলো। তার মানে প্রতিপন্ন করতে হবে লোকটা নিজের গলায় দড়ি দিয়ে আত্মহত্যা করেছে। ডাক্তার লাহিড়ী অবাক হয়ে ভাবছেন, লোকটার বাড়ির লোকেরা কিছু টের পাচ্ছে না কেন? আছে তো বউ ছেলে কারা যেন সব। কিন্তু ওর মায়ের ঘুম ভেঙে যাবে এই ভয়, এমন চুপচাপ দেখে যাবেন এমন একটা বীভৎস ঘটনা। চেঁচামেচি করে ওদের জাগাবেন না, পাড়ার লোক জড়ো করবেন না। আবার ভাবছেন, তাতে কতটুকু লাভ হবে? কে কি করতে পারবে? ওই খুনেদের কি ধরতে পারবে? পাড়ার লোকেরা যে খুন খুন বলে চিৎকার শুনলেই ছুটে আসবে, তার গ্যারেন্টি কি আছে? পুলিশকে তো খবর দেওয়া হয়েইছে, কিন্তু সত্যিটা কি এখনই এসে পড়বে? ওদের তো 18 মাসে বছর। এই যাচ্ছি বলে হয়তো কাল সকালে ব্রেকফাস্টটি সেরে তবে আসবে। কিন্তু না, সবসময় ওদের নামে দোষ দেওয়া ঠিক নয়। কখনো কখনো ওদের ঠিক 12 মাসেই বছর হয়। ডাক্তার লাহিড়ী যখন ভাবছেন মরার ওপর মরাটাকে গলায় ফাঁস লাগিয়ে ঝুলিয়ে দিলে কি তার জিভটা বেরিয়ে আসে, ডাক্তারি শাস্ত্র তো তা বলে না। ওমা, ভাবতে না ভাবতেই হঠাৎ কাজল চাপা আতঙ্কে বলে ওঠে, দেখুন দেখুন, কি করছে ওরা? কি করছে? দেখলেন, দেখে শিউরে উঠলেন। কী রকম বীভৎস কাণ্ডও করতে পারে মানুষ। কি দেখলেন? দেখলেন সেই রোগা পটকা লোকটা আবার খাটের ওপর দাঁড়িয়ে মৃতদেহটার মুখের মধ্যে হাত চালিয়ে দিয়ে জিভটা ধরে টানাটানি করবার চেষ্টা করছে, যাতে বেরিয়ে আসে। অস্ফুট একটা আর্তনাদ করে উঠলেন ডাক্তার লাহিড়ী। আর কাজল ওরে বাবারে বলে দুহাতে মুখ ঢাকল। আর ঠিক সেই সময় পুলিশের গাড়ি এসে পড়ল। এলো প্রায় নিঃশব্দেই, দমকলের মতো রাস্তা দাপাতে দাপাতে, পাড়া কাঁপাতে কাঁপাতে, আর ঘুমন্ত মানুষকে জাগাতে জাগাতে তো নয়। তবু দেখতে পেলেন। জানলার পর্দা সরিয়ে দেখছিলেন কিনা বারে বারে। দেখতে পেলেন মোড়ের মাথায় রাস্তার ওপর হঠাৎ ক্ষণিকের জন্য একটা হেডলাইটের আলো পড়ল। 1 সেকেন্ড, তারপর সেই গাড়ি এসে থামল। উর্দি পরা এক কনস্টেবল লাফিয়ে নেমে পড়ে একটা পেন্সিল টর্চ হাতে নিয়ে ফ্ল্যাট বাড়ির কম্পাউন্ডারের গেটের সামনে দাঁড়ালো। ডাক্তার লাহিড়ী ততক্ষণে নিচের তলায় নেমে এসে গেটের মধ্যে থেকে টর্চ বাড়িয়ে আলোর সংকেত করলেন। তারপর আরও 2জন কনস্টেবল নেবে লাফ মেরে ছুটে এলো। পেছনে আরও একজন অফিসার গোছের। ব্যাস,
হাতে হাতে ধরা পড়বেন বাচাধনেরা। ডাক্তার লাহিড়ী আর কাজল দুজনের মধ্যেই একই কথা, শুধু খুন নয়, মৃত মানুষটার জিভ টেনে লম্বা করার চেষ্টা। উফ, কি নারকীয়। কাজল দেখে, ওরে বাবা, ঠোঁটের পাশে আবার একটা শিশি থেকে কি ঢেলে দিচ্ছে। কোনো রং? আর কি হবে, লালই বোঝা যাচ্ছে। ভাব দেখতে হবে যেন গলায় দড়ি দেওয়ার ফলে ঠোঁটের পাশে রক্ত গড়িয়ে পড়ছে। কাজল 3 তলায়, ডাক্তার নিচের তলায়, দুজনেই অধীর আগ্রহে দেখছে পুলিশেরা এসে গেল মূল কাণ্ডর কাছে। কিন্তু বদমাইশদের আলাদা ভগবান, তারা ঠিকই পুলিশের হাত ফসকায়। হবিত হ ঠিক সেই মুহূর্তেই ওই ব্লকেরই একজন ঘোষবাবুদের বাড়ি থেকে চিৎকার করে উঠল, চোর চোর চোর। তা চোখের সামনে চোর চোর শুনলে তো আর পুলিশ নিষ্ক্রিয় থাকতে পারে না। তারা চোর ধরতেই তৎপর হলো, অথচ নেহাতি বোধহয় ছিচকে চোর, কারণ যেটাকে ধরে গাড়িতে তুলল তার পিঠে নেহাতি রাস্তার গামছা লুঙ্গি ছিট কাপড়ের ফেরিওয়ালার মতো 2টি পুঁটলি, হয়তো কিছু জামা কাপড় কি বাসনপত্র হাতে নিয়ে পালাচ্ছিল। তাকে ধরতে গিয়ে আসলরাই হাতছাড়া হলো। মাত্র 3 জন তো পুলিশ। তা রাত দুপুরে টেলিফোনে কি না কি একটা উড়ো খবর পেয়ে থানা থেকে তো একটা বিরাট ফোর্স পাঠাতে পারে না। তা যাই হোক, ওই চোরটাকে গ্রেপ্তার করে গাড়িতে তুলে একজন পুলিশ তার কাছে পাহারা দিতে বসে থাকে। বাকি 2 জন আর অফিসারটি যখন 23 নম্বর ফ্ল্যাটে উঠে এলো, তখন তো পাখি উড়ে গেছে। অবশ্য উড়ে যে গেছে সেটা বুঝতে বিস্তর সময় লাগলো। যদিও চোর চোর শুনে ব্লকের আর সব বাসিন্দারা জেগে উঠে পড়লেও ওই 23 নম্বর বাড়িটি নিঃসার। সদর দরজা বলতে যে দরজা, তাতে বেল বাজিয়ে বাজিয়ে হয়তো কেউ খুলল না। স্বয়ংক্রিয় চাবি তো, বাইরে থেকে টেনে দিলেই বোধহয় গেট বন্ধ হয়ে যায়। কাজেই পুরো এলাকাটার জন্য যে একজন কেয়ারটেকার বাবু আছেন, তাকে ডেকে সমস্যাটা জানাতে তিনি ব্যস্ত হয়ে তার কাছে থাকা ডুপ্লিকেট চাবি দিয়ে খুলে দিলেন দরজাটা। তা সেই ভদ্রলোকের কাছেই জানা গেল তালুকদার পরিবারের সবাই আজ কোনো একটা বিয়ে উপলক্ষে কলকাতার বাইরে নেমন্তন্ন গেছেন। বাড়ির কর্তা একা রইলেন, শরীরটা তেমন ভালো নেই বলে গেলেন না। ওর প্রতি একটু লক্ষ্য করবেন, জগদীশবাবুর ছেলে বলে গেছিল কেয়ারটেকার বাবুকে, কাল সকালেই চলে আসবে সবাই। তা সারাক্ষণ আর কি লক্ষ্য করলেন? বিকেলে একবার এসে দেখা করে গেছেন। দেখে গেছেন ফ্লাক্সে রাখা চা আর হাতের কাছে রাখা বিস্কুট খেয়ে দিব্যি চাদর মুড়ি দিয়ে বসে সিগারেট খাচ্ছেন। বেশ খোশ গল্পও করলেন। কিন্তু এখন জগদীশবাবুর সেই ঘরটিও যে ভিতর থেকে বন্ধ। ঠেলে ঠেলে ধাক্কা মেরে মেরে বিফল হয়ে অজ্ঞতা দরজা ভাঙতেই হলো। এর চাবি তো আর কেয়ারটেকারের কাছে নেই, এ তো ভিতর থেকে ছিটকিনি লাগানো। অতঃপর সেই বন্ধ দরজা ভাঙা মাত্রই পুলিশ হেন জিনিসও ছিটকে 10 পা পিছিয়ে এলো, সঙ্গে সঙ্গে কেয়ারটেকার বাবুও। পাখার সিলিংয়ে দড়ির ফাঁসে ঝুলছেন দশাশয়ী তালুকদার মশাই, কেমন যেন বাঁকাচোরা ভাবে। তারপর যা ঘটবার তাই ঘটতে থাকে। প্রথমেই ধরে নেওয়া হয় ঘরের দরজা যখন ভেতর থেকে বন্ধ এবং ঘরে আর কোনো দরজা নেই, তখন অবশ্যই আত্মহত্যা। তবে পায়ের কাছে তো কোনো টুলফুল উল্টে নেই, ঝুললেন কি করে? খাটখানাকে পা দিয়ে ঠেলে সরিয়ে দিয়ে? সেটা সম্ভব? অথচ সরানো যে হয়েছে তা বোঝা যাচ্ছে। খাটের পায়ার দাগ দেখে দেখা গেল একটুখানি করে চৌকো জায়গা, ফর্সা, তার চারধারে কেমন ময়লা ময়লা। গলার দড়ি দিয়ে ঝুলে খাট থেকে সরিয়ে দেওয়া যেমন অবাস্তব, তেমনি অবাস্তব তো আগাগোড়া বন্ধ ঘর থেকে অন্য কারো দ্বারা নিহত হওয়া। হত্যাকারী কি দেওয়াল ভেদ করে হাওয়া হয়ে যাবে? পুলিশ যা করবার করলো, দড়ি কেটে মরা নামালো, তারপর নিরীক্ষণ করে দেখে বলল, ঠোঁটের পাশ দিয়ে যেটা করাচ্ছে সেটা তো রক্ত মনে হচ্ছে না, মনে হচ্ছে রং। আর জিভটা মুখের মধ্যেই শক্ত আড়ষ্ট হয়ে রয়েছে। তার মানে? পুলিশরা তাকাতাকি করে বলল, মনে হচ্ছে আগে হত্যা করে পরে দড়ির ফাঁসে ঝুলিয়ে দেওয়া হয়েছে, আর হত্যাকারী বা কারীরা খাট ঠেলে সরিয়ে দিয়েছে। কিন্তু হ্যাঁ, ওই কিন্তুটি হচ্ছে, যে বা যারা এসব করলো তারা বেরিয়ে গেল কোথা দিয়ে? অতঃপর কাজলের ডাক পড়ল, আর তারপরে জেরা, যার নাম হচ্ছে পুলিশি জেরা। কি দেখে সে বুঝতে পেরেছে 23 নম্বর ফ্ল্যাটে এমন কিছু ঘটনা ঘটতে যাচ্ছে, যা দেখে সে থানায় ফোন করার মতো দুঃসাহসিক একখানা কাজ করে বসেছিল। ডাক্তারবাবুকেই বা জানায়নি কেন?
কোনখান থেকেই বা দেখতে পেয়েছিল? মাঝরাত্রে জেগে উঠে পাশের ফ্ল্যাটের দিকে নজর ফেলতে গিয়েছিল কেন, তাও শীতকাল, লেপ কম্বল ছেড়ে উঠে? পুলিশের কাজই তো হচ্ছে সন্দেহ করা। কাজেই তাদের সন্দেহ ওই খুনিদের সঙ্গে নিশ্চয়ই যোগসাযোগ আছে কাজলের। তবে এখন হয়তো টাকা পয়সার বকরা ঘটিত কোনো ঝগড়াঝাটি হয়ে যাওয়ায় প্রতিহিংসার বশে দলের লোককে ধরিয়ে দেওয়ার মতলব। মনে হচ্ছিল কাজল বেচারি বোধহয় ভয়ানকভাবে ভয় পেয়ে প্রকৃত তথ্য কবুল করে বসবে, আর পুলিশ সাহেবরা নিজেদের ক্যাপাসিটি দেখিয়ে আহ্লাদে ভাসবেন। তবে পাখি হাতছাড়া হয়ে গেছে, এই যা। তা কাজল নামের ওই বছর 20-22-এর মেয়েটাই প্রকৃত তথ্যই বলে গেল বটে, তবে ভয় খেয়ে নয়, নির্ভীকভাবে। পুলিশের প্রশ্ন, কী দেখে সে বুঝতে পেরেছিল যে কোনো একটা ভয়াবহ ঘটনা ঘটতে যাচ্ছে? উত্তর, কি দেখে আবার? যদি দেখা যায় একটা মানুষ বিছানায় চিৎপাত হয়ে শুয়ে আছে, আর দুটো ধুমসো লোক তার খাটের ধারে দাঁড়িয়ে কিছু বলাবলি করতে করতে হঠাৎ একজন লাফিয়ে খাটের ওপর চড়ে বসে দুহাতে তার গলাটা টিপে ধরল, তাহলে কি ভাবতে হবে? কি মজাদার ঘটনা ঘটছে? কেন কাকুকে জানাতে যাননি? কাজলের উত্তর, এই ভেবে উনি আজ সারাদিন খুব খেটে সবে ফিরে সামান্য কিছু খেয়ে ঘুমিয়েছেন, তাই মমতার বশে। দুঃসম্পর্ক হলেই বা মায়া মমতা থাকবে না? নিজের বাবা বা দাদু হলে এই মায়াটা আসতো না? তাছাড়াও ওই ঠাকুমাটির ঘুম ভাঙার ভয়। উনি জেগে উঠলে এমন চেঁচামেচি ডাকাডাকি করেন, অপরাধীরা টের পেয়ে সাবধান হয়ে যেত। কোনখান থেকে সে দেখেছে? যে ঘরে শোয় সে, সেই ঘরের জানলা দিয়েই। তবে সরাসরি সম্ভব হতো না, নিজস্ব কৌশলে সম্ভব হয়েছে। সেই কৌশলটি কি? পুলিশ সাহেবরা দেখুন এসে। তা দেখলেন এসে তারা। জানলার ধারে দুখানা ছোট মাপের আশি এমনভাবে তেরচা করে ফিট করে রেখেছে যে ওদের ঘরের মধ্যে যা কিছু আছে, যা কিছু ঘটে, সব দেখা যায়। সত্যি সব কিছু দেখা যাচ্ছে ওদের ঘরের খুঁটিনাটি, অথচ শুধু খোলা জানলা দিয়ে এত সব দেখতে পাওয়ার কথা নয়। আরশি যে কি জিনিস! দেয়ালের পাশের দৃশ্যটিও দেখা যাচ্ছে। কাজল কেন হঠাৎ এই কৌশলটি করতে গেল, কি বাবদ? হঠাৎ নয়, একদিন পড়ন্ত বেলায় ঘরের দেওয়ালে টাঙানো আয়নার ভালো করে মুখ দেখতে না পাওয়ায় ছোট্ট হাত আয়না দিয়ে জানলার ধারে বসে টিপ পড়তে পড়তে হঠাৎই অবাক করা দৃশ্যটি চোখে পড়ায় থমকে যায় সে। তারপর কৌতূহল থেকে কেবলই দেখে। তো কি সেই দৃশ্য? দৃশ্যটা হচ্ছে এই ব্লকের একদম নিচের তলায় ঘোষবাবুদের ফ্ল্যাটের দিক দিয়ে জমাদার যাতায়াতের যে একটা প্যাসেজ আছে বা গলি মতো আছে, সেই পথ দিয়ে একটা লোক ঢুকে যত সব রেন ওয়াটার পাইপ আর বাথরুমের নোংরা জল পড়বার মোটা মোটা পাইপ আছে, সারি সারি দেওয়াল ভর্তি, তারই একটা বেয়ে বেয়ে উঠে আসে আর 3তলায় 23 নম্বর ফ্ল্যাটের বাথরুমের জানলার নিচে আর জানলার নিচের কার্নিশের ওপর দাঁড়িয়ে কি যেন চেষ্টা করে চলে জানলার গ্রিলে। দেখলে কৌতূহলী হলো না, হয় না? যদি মিস্ত্রি হয় তাহলে তো ন্যায্য পথেই আসবে, এমন রাত বিরেতে ঘোরপথে কেন? তাছাড়া মিস্ত্রি হলে তার কাজটা সারতে এত দেরি হতো না। তো এই রাত্রেও কাজল উঠে দেখতে গিয়েছিল শেষ পর্যন্ত লোকটা করলো কি। তা সেই দেখতে গিয়েই ওই গলা টেপার দৃশ্য দেখে আঁতকে উঠে থানায় ফোন করে বসেছিল। তারপর তো ডাক্তারবাবু জেগে উঠে নিজেই সব দেখতে পেলেন মরা মানুষটাকে তুলে ধরে গলায় ফাঁস লাগিয়ে ঝুলিয়ে দেওয়ার চেষ্টা। ডাক্তার লাহিলি বলে উঠলেন, সেই তো, আমিও তো নিজের চোখেই দেখলাম। তবে আমিও বুঝলাম চেঁচামেচি করে পাড়ার লোককে জাগানোর চেষ্টা না করাই ভালো। থানায় যখন খবর একটা পৌঁছেই গেছে। জগদীশবাবুর ঘরে কোনো আলমারি নেই, শুধু বড় একটা চাকাওয়ালা ওয়ার্ড্রপ। কাজল জানায় ও জগদীশবাবুর অনেক দিনই ওই ওয়ার্ড্রপটা ছেলে তার পেছনে অদৃশ্য হয়ে যেতে দেখেছে। কথা শুনেই ওরা লক্ষ্য করেন এ ঘর দিয়ে আর একটা ঘরে যাওয়া যায় বড় ওয়ার্ড্রপের পেছনে দিকে ছোট একটা দরজাটা দিয়ে, অনেকটা যেন চোরা কুঠুরি। এটা কি? ঢুকে পড়েন পুলিশ অফিসারটি, আর ঢুকেই চেঁচিয়ে ওঠেন, মাই গড! কেন, কি ছিল সেই ঘরে? আর কোনো মৃতদেহ নাকি? না না, সেরম কিছু নয়। দেখা গেল ব্যাংকের লকার ঘরের মতো একটা জানলা দরজাবিহীন ওই ঘরটার দেওয়ালের ধারে ধারে ইয়া গোদরেজের আলমারি বসানো, সবগুলো হাটপাট খোলা আর একদম ভাঁ ফাঁকা। তবে ঘরের মেঝে ছড়ানো রয়েছে কিছু কাগজপত্র আর কয়েকটা গহনার কেস। তাড়াতাড়ি খুলেই মুখের প্যাঁচা হয়ে গেল পুলিশ সাহেবের।
খালি বাস্ক, নেকলেস আর ব্রেসলেট এবং মুক্তোর মালা গোছের কিছু ছিল বোধহয়। শুধু তার কাগজগুলোই দেখা যাচ্ছে আর খাঁজগুলো, ভিতরের জিনিসগুলো হাওয়া। অর্থাৎ স্রেফ খুন করে ডাকাতি। খুন, ডাকাতি? কিন্তু যে বা যারা এসব করলো তারা পালালো কোথা দিয়ে? তারা কি অদেহী ভূত? অথচ ঘরের মেঝে দেখা যাচ্ছে বেশ কিছু পোড়া বিড়ির টুকরো। ভূতেরা কি বিড়ি খায়? শেষ পর্যন্ত কাজলের বুদ্ধির কাছে হার মানা। কাজলই বারবার কর্তার ঘরের অ্যাটাচ বাথরুমের দিকে যেতে বলে চলেছে। এনারা গেছিলেনও একজন, দেখে বলে উঠেছিলেন, আরে জানলার গ্রিল তো লাগানোই রয়েছে। তাহলে? অতঃপর আবারও কাজল, সে নিজেই ঢুকে পড়ে, বলে ওঠে, এই দেখুন ব্যাপার। কি ব্যাপার? ব্যাপার এই সমস্ত স্ক্রুগুলো খোলা, শুধু ওপর নিচের দুটো করে স্ক্রু ঢিলা করে লাগানো, যাতে কোনো মতে একটু ঠেকিয়ে রেখে লোক ঠকানো যায়। কাজল হাত দিয়ে ঘুরিয়ে ঘুরিয়ে সেই স্ক্রু দুটো খুলে ফেলে বলে উঠল, কেউ ধরুন ধরুন, ভীষণ বাড়ি, নিচে পড়ে গেলে বিপদ হবে। ধরে ফেলে দেখা গেল জানলার বাইরে কানিসের স্ক্রুড্রাইভার। তার মানে মাল পাচার করে ফেলার পর শেষমেশ লোকের চোখে ধোকা দিয়ে বাইরে থেকে একটু জুড়ে রেখে আবার পাইপ বেয়ে পগার পার। পুলিশ সাহেবরা পাখা মাথার থেকে কথাটা আবিষ্কার হওয়ার আগেই কাজল বলে ওঠে, ওই মতলবেই কদিন আগে ধরে জানলার গ্রিল খুলছে। আর শেষ রাত্রে ঘোষবাবুদের ফ্ল্যাট থেকে যে চোর চোর হল্লা উঠেছিল, যাদের কাঁধে পুটলি দেখে ছিচকে চোর মনে হয়েছিল, তারাই আসল পাপি। তো মোটা মোটা দুটো তো শটকান দিয়েছে, ধরা পড়েছে মনে হচ্ছে ওই রোগা টিংটিঙেটা। ঘোষবাবুর বাড়ির চাকর তার পিছু পিছু ধাওয়া করতে করতে একটা ঢিল ছুঁড়ে মারার ফলে সে উফ বলে রগটা চেপে ধরে বসে পড়েছিল। তখন পুলিশ এসে ক্যাঁক। কিন্তু তার পুটুলিটায় ছিল কি? ছিল কয়েক গোছা 100 টাকার নোট। কিন্তু নোটগুলো যে সব জাল। পুলিশের পিটুনি খেয়ে শিকার পেল। আগের মোটা দুজন একজন নোট বস্তা ভর্তি করে নিয়ে গেছে, আর নিয়ে গেছে একগাদা দামি দামি গহনা। সে বিচারি নেহাতি তুচ্ছ বলে তাকে সামান্য বকরা দিয়ে গেছিল ওরা। স্ক্রু খোলা পর্যন্তই তার ক্যাপাসিটি। ওদের দলের কাজকর্ম কী তা সে জানে না। কিন্তু জানা গেল ধর্মের কল বাতাসে নড়ল। থানায় টিংটিঙেটা পুটলির কাপড় থানায় টিংটিঙেটার পুটুলির কাপড়টা দেখে কাজল বলল, এ তো তালুকদারবাবুর বাড়ির জানলার পর্দা। হ্যাঁ, কাজলকেও পুলিশ থানায় নিয়ে গিয়েছিল, অবশ্য আরও তথ্যের আশায়। ওইটিই ধরা পড়বার সূত্র। পর্দা খোলা থাকার ফলেই তো সব কিছু দেখা গেল। আর টিংটিঙের সঙ্গে খুনিদের যোগাযোগ। আর আটক করা কাগজপত্র থেকে জানা গেল জালি নোটের কারবারই তালুকদারবাবুর কীর্তিকলাপ। অবশেষে একটা গ্যাং ধরা পড়ল, সেই মুস্কো দুটো সমেত। কাজলের নামে ধন্যি পড়ে গেল। পুলিশ কর্তৃপক্ষ থেকে তাকে কিছু পুরস্কার দেওয়ার কথা হলো। কাজল বলল, অন্য কোনো পুরস্কার চাই না স্যার, শুধু আপনারা যেন একটু স্বীকার করেন মেয়েরাও গোয়েন্দা হতে পারে। আজ পর্যন্ত তো এমন একটা গোয়েন্দা গল্প পড়তে পাইনি যার গোয়েন্দাটি মেয়ে। আপনারা প্রচার করলে লেখকরাও ভাবতে পারেন মেয়ে গোয়েন্দারাই গল্প লিখি দু একটা। তাহলে বন্ধুরা, মেয়ে গোয়েন্দার এই কাজলের গল্প তোমাদের ঠিক কেমন লাগলো? ভালো লাগলে একটা লাইক আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেল বাটনটা ক্লিক করতে কিন্তু একদম ভুলো না। তাহলে আমি নতুন নতুন ভিডিও পোস্ট করলে পরেই তার তক্ষণই আপডেট পেয়ে যাবে তোমরা নতুন নতুন গল্প শোনার জন্য। আজ তাহলে পরে এখানেই বলছি টাটা। আবার আগামীকাল দেখা হবে একটা নতুন সুন্দর দারুণ রোমাঞ্চকর গল্পের সাথে। টাটা।